হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত, বিশ্ব নেতাদের শোক। এবারে ডেঙ্গুর প্রাদুর্ভাব উদ্বেগজনক, গত বছরের চেয়ে দ্বিগুণ রোগী, বেড়েছে মৃত্যুহারও। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট কাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল নাহিয়ান সহ 9 জন নিহত হয়েছেন, এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। এর আগে রেড ক্রিসেন্ট জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান মিললেও সেটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। এ ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। আশরাফ শুভর রিপোর্ট। দীর্ঘ 16 ঘন্টা অনুসন্ধানের পর অবশেষে খোঁজ মিলেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার। ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় হেলিকপ্টারটি পাহাড়ের চূড়ায় আছড়ে পড়েছে। সেটির পেছনের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই। এ ঘটনায় ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। শোক জানিয়েছে ভারত, রাশিয়া, ভেনেজুয়েলা সহ অন্যান্য দেশ। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তিরমিজে ফিরছিলেন তারা। কিন্তু পথেই প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বৈরী আবহাওয়ার কারণে পূর্ব আজারবাইজানের জোফরা এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এদিকে এই ঘটনার সাথে ইসরায়েল জড়িত নয় বলে জানিয়েছে তেল আবিব। তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্র থেকে কেনা বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। আশরাফ শুভ, 21 টেলিভিশন। বর্ষার আগেই উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত বছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে, বেড়েছে মৃত্যুহারও। আগে আক্রান্তদের বেশি সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, মশা নির্মূলের তাগিদও তাদের। মানিক শিকদারের রিপোর্ট। বর্ষাকালকে ধরা হয় ডেঙ্গু মৌসুম, কিন্তু এবার গ্রীষ্মের তাপপ্রবাহের মাঝেই চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগটি। গত বছরের চেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কাও রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সব রেকর্ড ভেঙে 2023 সালে ডেঙ্গুতে আক্রান্ত 3,21,027 জনের মধ্যে মারা গেছে 1,705 জন। মৃত্যুহার ছিল 0.35%। আর চলতি বছর আক্রান্ত হয়েছে 2,594 জন। গত 1.5 মাসেই মারা গেছে 33 জন। অর্থাৎ ডেঙ্গু এখন আর মৌসুমি কোনো রোগ না, এটা সারা বছরব্যাপী হচ্ছে। এটাই মূল কারণ, একটাই মূল কারণ, সেটা হলো মশা বাড়ছে। মশা যত বাড়বে ডেঙ্গু বাড়তেই থাকবে। আরেকটা ব্যাপার হলো ডেঙ্গু তার ধরন কিন্তু বদলে ফেলছে। চিকিৎসকরা বলছেন, চিকুনগুনিয়ার মতো ডেঙ্গুতে অ্যান্টিবডি তৈরি হয় না, ফলে একাধিকবার আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ছে। ডেঙ্গুর 4টে সেরোটাইপ থাকে, 1, 2, 3, 4। প্রথমবার যে আক্রান্ত হয় সে কিন্তু সিরিয়াস হয় না, নর্মাল সর্দি কাশি জ্বর এরকম মনে হয়, সে জানেও না হয়তো ডেঙ্গু হয়ে গেছিল, সে ভালো হয়ে চলে গেছে, ঠিক হয়ে গেছে। তো সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি আক্রান্ত হয় সিরিয়াস হয়ে যায়। যারাই মারা যাচ্ছে তারা নিশ্চয়ই আগে সাফার করছিল, এবং সেকেন্ড টাইম বা থার্ড টাইম হয়েছে বা ফোর্থ টাইম হয়েছে জটিল হয়ে যাবে, এবং তাদের ডেঙ্গু শক সিনড্রোমটা বেশি হয়। সাধারণ সর্দি জ্বরের উপসর্গ থাকায় সচেতনতার অভাবে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ না হলে রোগীর জটিলতা বাড়ে। তাই জ্বর, মাথা ব্যথা, কাশি থাকলেই দ্রুত পরীক্ষা তাগিদ বিশেষজ্ঞদের। স্পেসিফিক তো ট্রিটমেন্ট নাই। অ্যান্টিভাইরাল ডেঙ্গু যে ভাইরাস, এর এগেনস্টে কোনো ওষুধ তো নাই। যেগুলো চিকিৎসা দেওয়া হয় সিমটোমেটিক সাপোর্টিভ, লক্ষণ ভিত্তিক, সুতরাং চিকিৎসা তো তেমন নাই। তারপরেও যদি রোগী সময় মতো চিকিৎসা নেয়, ডাক্তার কাছে যায়, তাহলে কিন্তু এই সিরিয়াসনেসটা কমানো যায়, ডেঙ্গু শক সিনড্রোম কমানো যায়, মৃত্যুর মিছিল কিন্তু কমা যায়। এই জন্য জনগণকে বারবার বলছি, যেহেতু ডেঙ্গুর মৌসুম, ডেঙ্গু হচ্ছে,
যে কারো নর্মাল সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা হলে আপনারা অবহেলা করবেন না। ইমিডিয়েটলি একটা সিম্পল টেস্ট করা যায়, NS1 অ্যান্টিজেন বলে, 3 দিনের মধ্যে পজিটিভ হতে পারে। ডেঙ্গু মশাবাহিত ভাইরাস, তাই মশা নির্মূল ছাড়া আপাতত কোনো বিকল্পও নেই। জনগণ, প্রশাসন সবারই দায়িত্ব আছে। নিজের ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমাকে নিতে হবে। কোনো ঘরে যেন 3 থেকে 5 দিনের বেশি জমা পানি না থাকে, ফেলে দিতে হবে। এই হলো সবচেয়ে জরুরি। এবং ছাদ বাগানের যারা থাকে ঘরে চৌবাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা সবচেয়ে জরুরি। ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিকও। এটা একটু ভাইরাস, এর জন্য কোনো অ্যান্টিবায়োটিক দরকার নাই। অ্যান্টিবায়োটিক লাগতে পারে যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয়। এই জন্য রোগীদের বারবার আপনার দোকান থেকে কোনো ওষুধ কিনে খাবেন না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রোববার মধ্যরাতে শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা। কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। আগামীকাল 156 উপজেলায় ভোট গ্রহণ। এর মধ্যে 24টিতে ভোট হবে ইভিএমে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1635 জন। এর মধ্যে চেয়ারম্যান পদে 603, ভাইস চেয়ারম্যান পদে 693 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 528 জন। 13,016টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন 3,52,04,748 জন। নিরাপত্তার দায়িত্বে থাকছেন 89,863 পুলিশ ও 1,93,287 আনসার সদস্য। সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ 2 জনকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে শত শত যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে পুলিশের অনুরোধে 8টার দিকে কিছুক্ষণের জন্য যানবাহন ছেড়ে দেওয়া হয়। এছাড়া রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। তবে রাঙ্গামাটি শহরে অবরোধের কোনো প্রভাব পড়েনি। শনিবার লংগদুর ভালেদি ঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমণি চাকমা নিহত হন। ভয় ছড়াচ্ছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। এই আগাছা মানব দেহ এবং গবাদি পশুর নীরব ঘাতক। এর প্রভাবে কমে যায় ফসল উৎপাদন, খেলে মৃত্যু হতে পারে গবাদি পশুর। দেশের সীমান্তবর্তী জেলাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে এটি। এর বিস্তার রোধে পুড়িয়ে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতিনিধিদের সহায়তায় খুরশিদ আলম মুকুলের রিপোর্ট। রাস্তার দুপাশে সবুজ ঝোপ, নয়নাভিরাম দৃশ্য। প্রকৃতির শোভা বাড়িয়েছে পার্থেনিয়াম নামের এই আগাছা। হঠাৎ করে ধনিয়া পাতা ভেবেও ভুল হতে পারে। শোভা বাড়লেও আসলে এটি বিষাক্ত ও ক্ষতিকর আগাছা। ভয়ঙ্কর এই আগাছা ছড়িয়ে পড়েছে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায়। পার্থেনিয়ামের বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হাইড্রোফোরাস। আগাছাটি এরই মধ্যে ভয় ধরিয়েছে বিশ্বব্যাপী। এটি মেক্সিকোর উদ্ভিদ হলেও ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। মারাত্মক ক্ষতিকর এই আগাছা চোখের সামনেই ছড়িয়ে পড়েছে রাস্তা, বাড়ির আঙিনাসহ ফসলের ক্ষেতে। এটি বেঁচে থাকে 3 থেকে 4 মাস। এর ক্ষতিকর দিক সম্পর্কে ধারণা নেই স্থানীয়দের। আমরা আগে কখনো এই আগাছা দেখিনি। এই আগাছাগুলো এখন বিভিন্ন জায়গায় রাস্তার 2 ধারে দেখতে পাই, বিভিন্ন জমিতে দেখতে পাই। 2-4 বছর আগেও মানুষ জানতো না এই গাছে এত ক্ষতি করে। 2000 সালে বন্যার সময় গাছটা ভেসে এসেছে। এই গাছটা প্রচুর ক্ষতিকর। আমাদের তো মাঠ সব ভরে গেল গাছরায়। বিশেষজ্ঞরা বলছেন বিষাক্ত পার্থেনিয়াম কমিয়ে দিতে পারে ফসলের উৎপাদন। গবাদি পশুর জ্বর ও বদহজম সহ হতে পারে মৃত্যু। শুধু পশুই নয়, আগাছাটির সংস্পর্শে আসা মানুষেরও ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকেন। ঘটতে পারে মৃত্যু। আমরাই না, শুধু আমাদের গৃহপালিত যে সমস্ত পশু আছে, বিশেষ করে ছাগল, ভেড়া, গরু, মহিষ, এগুলাও এটার হুমকির সম্মুখীন হচ্ছে এবং সম্মুখীন হবে। এটা এসেছে উত্তর আমেরিকার বিভিন্ন ধরনের ফসলি বীজের মাধ্যমে, এবং এটা ফসলের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে মানুষের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এর ফুলের রেণু বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছতে পারে, যা থেকে শ্বাসকষ্ট, চর্মরোগ, অ্যালার্জি ও হাঁপানির ঝুঁকি থাকে। বিশেষ করে ত্বকে যদি এইটা সংস্পর্শে আসে তাহলে সেই এলাকায় হয়তো আর্টিকেরিয়া বলি আমরা, মেডিকেল টার্মটা হলো আর্টিকেরিয়া। এর বিস্তার রোধে আগাছায় বীজ আসার আগেই কেটে মাটিতে পুঁতে ধ্বংস করার পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। বীজ আসার আগে এটা
কেটে এটা পুড়িয়ে ফেলেন বা এটা পচিয়ে যাতে এটা বীজ উৎপাদন না করতে পারে, কারণ বীজটা ছড়িয়ে এটা ছড়াবে। পার্থেনিয়ামের ক্ষতিকর দিক সম্পর্কে আরো সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। স্বাধীনতার 53 বছরেও স্বীকৃতি পায়নি মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় চুকনগর গণহত্যা। ৭১-এর ২০ মের শহীদ ১০,০০০ বাঙালির বদ্ধভূমি ঘিরে পূর্ণাঙ্গতা পায়নি স্মৃতি কমপ্লেক্সও। প্রজন্মের কাছে তাই পৌঁছাচ্ছে না পাকিস্তানি হানাদারদের গণহত্যা, ধর্ষণ, লুটপাটের সেই স্মৃতি। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। চুকনগরের ভদ্রা নদীর পার ৭১-এর মে মাসের ৩য় সপ্তাহে জড়ো হতে থাকেন হাজারো বাঙালি। উদ্দেশ্য সাতক্ষীরা হয়ে প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমানো। ২০ মে বেলা ১১টায় সাতক্ষীরা থেকে ট্রাক ও জিপে চুকনগরে আসে পাকিস্তানি সেনাবাহিনীর দুটি দল। পাতখোলা বিল থেকে গুলি চালাতে চালাতে এগোতে থাকে চুকনগর বাজারের দিকে। বিকাল ৩টা পর্যন্ত ১০,০০০ মানুষকে হত্যা এবং ধর্ষণ, লুটপাট চালায় পাকিস্তানি হানাদাররা। শহীদদের রক্তে লাল হয়ে ওঠে ভদ্রা নদীর পানি। এত বড় জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি চান খুলনাবাসী। নতুন প্রজন্মের কাছে ইতিহাস ধরে রাখতে চুকনগর গণহত্যা স্মৃতি কমপ্লেক্স গড়ার দাবিও তাদের। আমাদের দাবি বিশ্বের কাছে এবং জাতিসংঘের কাছে যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই ঘটনা, এই গণহত্যাটাকে, জেনোসাইডটাকে যারা আন্তর্জাতিক স্বীকৃতি পায়। প্রজন্মকে গড়তে হলে ইতিহাসের মধ্যে গণহত্যার সংরক্ষণ, গণহত্যার স্থান সংরক্ষণ, গণহত্যার ইতিহাস সংরক্ষণ এবং সাথে সাথে সেটি আমাদের ছাত্রছাত্রীদের, যুবকদেরকে এই সম্পর্কে অবহিত করা। এ কারণে এটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেশে বিদেশে স্বীকৃতি আদায়ে নানা কার্যক্রম এবং স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, উদ্যান, লাইব্রেরি, অডিটোরিয়াম, জাদুঘর গড়তে প্রকল্প নিয়েছে প্রশাসন। আমরা সদাশয় সরকারের কাছে লিখেছি যাতে এখানে একটি স্মৃতি সংগ্রহশালা সহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হয়। পাশাপাশি দেশে এবং বিদেশে এই চুকনগর গণহত্যাকে যাতে স্বীকৃতি দেওয়া হয় সে বিষয়ে আমরা কাজ করছি। সেদিনের ঘটনা সহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দ্রুত এ কমপ্লেক্স চায় নতুন প্রজন্ম। ২০ তারিখেও আমরা অনুষ্ঠান করে অন্তত এই জিনিসটাকে আন্তর্জাতিকভাবে যাতে স্বীকৃতি পায়। বড় বড় নেতারা অনেক সময় আসে, বড় বড় অনুষ্ঠানে আসে, তারা বলি যায় এই আমরা করব ও করব, কিন্তু এইখানে যেটুকু বলি যায় ওইখানে এইটুকুই সীমাবদ্ধতা থাকে। স্বীকৃতি সহ মূল্যায়ন ও সহায়তা দাবি গণহত্যার শিকার শহীদদের স্বজনদেরও। মাসুমা লিসা, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের সংবাদ। বাংলাদেশে পথ চলা শুরু করল থাইল্যান্ডের ১ নম্বর প্রসাধনী ব্র্যান্ড মিস্টিন। রাজধানীর যমুনা ফিউচার পার্কে হয়েছে মিস্টিনের উদ্বোধন। দিনব্যাপী অনুষ্ঠানে ভোক্তাদের উপস্থিতিতে পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। মিস্টিন এর কর্মকর্তারা বলেন, তারা বাংলাদেশে বাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রয়্যাল থাই অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স পানম থংপায়ুন। ১৯৮৮ সালে শুরু করে বর্তমানে ৩০টিরও বেশি দেশে উচ্চমানের প্রসাধনী সামগ্রী রপ্তানি করছে তারা। শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত, বিশ্ব নেতাদের শোক। এবারে ডেঙ্গুর প্রাদুর্ভাব উদ্বেগজনক, গত বছরের চেয়ে দ্বিগুণ রোগী, বেড়েছে মৃত্যুহারও। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট কাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় ২১ দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।